Assistant Commandant, DAR, OS District. Srimati Shima Vishwas, Women Inspector, Anand Branch, West District. Sri Rakhal Chandra Nath, Subedar Head Clerk, Tripura State Rifles, 11th Battalion. Sri Gyan Prakash Topo, Naib Subedar General Duty, Tripura State Rifles, 13th Battalion. Sri Pradeep Kumar Aditya, Head Constable, Arm Branch, Home Guard Organization. Sri Ganesh Chandra Majumdar, Havildar General Duty, Tripura State Rifles, 1st Battalion. আজকের প্যারেড কমান্ডার মিস সরস্বতী আর আইপি পরম পবিত্র জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রীয় অভিবাদন জানালো প্যারেড। ताबुग्नु चीनी बेलाई खाजा जाओ तथा দেব মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রীয় অভিবাদন জানালো প্যারেড। ভাষাতে বলতে পারি ভারত আবার উঠবে, জ্বরের শক্তিতে নয় চৈতন্যের শক্তিতে, বিনাশের বিজয় পতাকা নিয়ে নয় শান্তি আবার উঠবে, জ্বরের শক্তিতে নয় চৈতন্যের শক্তিতে, বিনাশের বিজয় পতাকা নিয়ে নয় শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সত্যেন্দ্রনাথ ঠাকুরের ভাষায় উচ্চারণ করি, মিলে সব ভারত সন্তান ধারায় ও আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্নে আমরা এক সমৃদ্ধশালী দেশ स्वतंत्रता दिवस परेड पर एनजीओ परेड पर हाजिर महोदय। स्वामी विवेकानंद
প্যারেড কমান্ডার মিস অঙ্গিকার। ঠিক আছে মাথা টানো ডাক দিও Michael by Koglum, Chini O Haama, Awani Vishu Tongu, Hakaton Taisha, Beba Hakatoni, Alaida, Dagbida Kanu, Jomumi, O Hakaton. Hari, Tinio. চুয়াত্তরতম স্বাধীনতা দিবসের এই পূর্ণ প্রভাতে আমি সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে রক্ষা করার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। Ani Kapangni Tripura Ani Lugro Tini Phil Sini Chiburoi Yakmani Salo O Putar Salo Pastini Joto Lukurukono Ha Kufurwa Amba Te Ha Kaham Yaparo O Salo भारत हकदारनो पियान्नानी चबाओ थुई कुथार थुनाय सेंगपुराक रत्नो हम बरंबार खुलुमों याफारो हकदारनी याकजाघानी सर्वभौमते हे थानसाओ मुथंगुई नारुपना हुई जे बरं गोनां अंग्रब बायथांनि लामांनो याफारखा अं बरंनो खा बुमय खुलुमु याफारो এবছর এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে, যা স্বাধীনতার পর আর কখনোই এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। গোটা বিশ্ব আজ কোভিড-19 অতিমারীজনিত পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। এই পরিস্থিতিতে রাজ্যের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী
আরক্ষা প্রশাসন, সরকারের অন্যান্য দপ্তরের কর্মী ও সামাজিক সংগঠন সহ মিডিয়া বন্ধুরা নিরলসভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলছেন। এর জন্য আমি সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কোভিড-19 মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী ভূমিকা স্বীকৃতি পেয়েছে। কোভিড-19 পরিস্থিতিতে রাজ্য সরকার 2129টি শয্যার ব্যবস্থা করেছে। রাজ্য জুড়ে তার সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসার সমস্ত ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। RT-PCR ও অ্যান্টিজেন টেস্টের সুপরিকল্পিত ব্যবস্থা করা হয়েছে। গত 27শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি স্বাস্থ্য সমীক্ষা এবং রোগীদের শনাক্তকরণের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রায় 12,000 কর্মী এই বিশাল কর্মযজ্ঞে নিয়োজিত ছিলেন। মাত্র 7 দিনে 9,56,000 পরিবারের সার্ভে সম্পন্ন হয়েছে। ত্রিপুরাই দেশের মধ্যে একমাত্র রাজ্য যেখানে রাজ্যের পুরো জনসংখ্যাকে বাড়ি বাড়ি সমীক্ষার মাধ্যমে কোভিড রোগী শনাক্তকরণ করা হয়েছে। কেন্দ্র সরকার সকল অংশের মানুষের জন্য বিভিন্ন সহায়ক প্যাকেজ চালুর মধ্য দিয়ে মানুষের জীবনযাত্রাকে অক্ষুণ্ণ রাখার পাশাপাশি দেশের আর্থিক ব্যবস্থাকে সুদৃঢ় রাখার প্রয়াস অব্যাহত রেখেছে। আহ্বান জানিয়েছেন এক আত্মনির্ভর ভারত গড়ার। 2019 সালে লোকসভা নির্বাচনে যে বিপুল জনাদেশ নিয়ে পুনরায় কেন্দ্রে এই সকল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, এই সময়কালের মধ্যেই সরকার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ কৃষি, শিক্ষা, শিল্প, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য, বিদেশ নীতি সহ বিভিন্ন ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে আজ এক দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। 34 বছর পর নতুন জাতীয় শিক্ষানীতি চালু করার সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী এবং ঐতিহাসিক বটে। নতুন শিক্ষানীতি একটি বৈপ্লবিক ও ভবিষ্যৎমুখী পদক্ষেপ। এটি দেশের শিক্ষা ব্যবস্থার ইতিবাচক ও ফলপ্রসূ আমূল পরিবর্তন নিয়ে আসবে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শুরু দেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রস্তাব বাস্তব প্রতিফলন ঘটেছে গত 5 অগস্টে। ভারতের বিদেশ নীতি আজ সর্বস্তরেই উচ্চ প্রশংসিত। সীমান্ত সমস্যার নিরসনে আন্তরিক প্রয়াসের পাশাপাশি সীমান্তে উত্তেজনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সমুচিত জবাব দেশের মজবুত অবস্থানকেই প্রমাণ করে। দেশকে ঐক্যবদ্ধ রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ সংকল্পবদ্ধ। গত 2018 সালের নির্বাচনের এই রাজ্যের জনগণ এক ঐতিহাসিক পরিবর্তন ঘটিয়ে এই সরকার প্রতিষ্ঠিত করেছে। এই সরকার জনতার সরকার। সরকার কাজকর্মের মূল অভিমুখ হচ্ছে একেবারে শেষ প্রান্তে বসবাসকারী মানুষের কাছে সরকার উন্নয়নমূলক কাজকর্ম পৌঁছে দেওয়া। সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা সাথ সবকা বিশ্বাস এই সরকারের মূল মন্ত্র। গত 28 মাসে এই সরকারের প্রতিটি কাজকর্মে সেই লক্ষ্যেরই প্রতিফলন ঘটেছে এবং আগামী দিনেও সেই ধারা অব্যাহত থাকবে। হচ্ছে পিছিয়ে পড়া সকল অংশের জনগণের অর্থ সামাজিক উন্নয়ন, জনজাতির বিকাশ ও সুরক্ষা, স্বনির্ভর রাজ্য গড়ে তোলা, স্বচ্ছ প্রশাসন প্রদান, নেশামুক্ত সমাজ গড়ে তোলা, মহিলাদের সামাজিক সুরক্ষা প্রদান, আইনের সুযোগ সহজতর করা। সেই দিশাকে সামনে রেখে গত 28 মাস সময়কালে একগুচ্ছ পরিকল্পনা ও সিদ্ধান্ত রূপায়িত হচ্ছে। সরকারের অগ্রাধিকার ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে কৃষকের উন্নতি, রাজ্যের বাঁশ, রাবার, চা, পর্যটনকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে স্বনির্ভরতা সৃষ্টি করা, মৎস্য চাষ, পশুপালন, রেশম চাষের মাধ্যমে রাজ্যের আর্থিক বুনিয়াদকে শক্তিশালী করা, যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নতির মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার, আত্মনির্ভর রাজ্য গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প জারি রয়েছে। জনগণের 4টি মুখ্য চাহিদা পূরণের জন্য রাজ্য সরকার একটি কর্মসূচি গ্রহণ করেছে, যা সংক্ষেপে ফিও মতলব PHEW হিসাবে অভিহিত, অর্থাৎ রাজ্যের প্রতিটি নাগরিককে গুণমান সম্পন্ন বিদ্যুৎ পাওয়ার
স্বাস্থ্য, হেলথ, শিক্ষা, এডুকেশন এবং পরিশ্রুত পানীয় জলের ওয়াটার পরিষেবা পৌঁছে দেওয়া। রাজ্য সরকারের বিদ্যুৎ ক্ষেত্রে প্রত্যেক বাড়ি বাড়ি গুণমান সম্পন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দায়বদ্ধ। প্রতিটি পরিবারে নিরবচ্ছিন্ন 24x7 বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে স্মার্ট কাস্টমার কল সেন্টার স্থাপন করা হয়েছে, যাতে যে কোনো অভিযোগ দ্রুত সমাধান করা যায় এবং ভোক্তাদের সন্তোষজনক ফিডব্যাক পাওয়ার পরেই অভিযোগগুলির নিষ্পত্তি ঘটে। রক্ষণাবেক্ষণ সহ ট্রান্সফরমার কন্ডাক্টরের প্রতিস্থাপনের মাধ্যমে সমগ্র ব্যবস্থাকে শক্তিশালী করতে দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে। 2017 সালের পর থেকে এই সেক্টরে বেশ বড় মাত্রায় মোট 4,806 কোটি টাকা নিয়োগ করা হয়েছে, যা পরিকাঠামো সেক্টরের রাজ্যে এখন পর্যন্ত সর্বাধিক। গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সৌভাগ্য প্রকল্প চালু করা হয়েছে। এর ফলে 100% লক্ষ্যমাত্রা অর্জন নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং এটি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রশংসিত হয়েছে। এই স্কিমের মাধ্যমে অভূতপূর্বভাবে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ব্যাপ্তি ঘটে। সকলের জন্য সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং এর জন্য পরিকাঠামো নির্মাণের রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনার রূপায়ণ অব্যাহত রয়েছে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ফলে টোটাল ফার্টিলিটি রেট, শিশু মৃত্যুর হার, ম্যাটারনাল ডেথ হার কমেছে। যক্ষা এবং ম্যালেরিয়া রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। চিকিৎসা পরিষেবার সুযোগ সুবিধা বৃদ্ধি করার ফলে গত 5 বছরের তুলনায় রাজ্য থেকে বহিরাজ্যে রেফার কেসের হার ধীরে ধীরে কমেছে। 2019-20 সালে রেফার কেসের সংখ্যা ছিল 1988টি। 1 জানুয়ারি থেকে 31 মে 2020 পর্যন্ত এই সংখ্যা মাত্র 532। রাজ্যে গত 2 বছর সময়ে মোট নিউরো সার্জারি করা হয়েছে 300টি। এছাড়া নিউরো সংক্রান্ত 1300 জন রোগী জিবি হাসপাতালে চিকিৎসার সুযোগ পেয়েছে। বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বেসিক টিচার মিলিয়ে মোট 82 জন ফ্যাকাল্টিকে উচ্চ পদের দায়িত্ব দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে বিশ্বের সমগোত্রের প্রকল্পগুলির মধ্যে এই সবচেয়ে বৃহত্তম। এই প্রকল্পের আওতায় একজন রোগী সর্বাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার এই বছরের জুলাই মাস পর্যন্ত রাজ্যে 11,45,510টি ই কার্ড প্রদান করা হয়েছে। যে পরিবারগুলো এই স্কিমের আওতায় আসবে না, তাদের আয়ুষ্মান প্রকল্পের আওতার আনা হবে ত্রিপুরা আয়ুষ্মান প্রকল্পে। বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবার আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। আজকে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাইছি যে শহরতলি এলাকায় 5টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পিএসসিতে এখন থেকে স্পেশালিস্ট ওপিডি শুরু হবে, যাতে শহরতলি মানুষকে জিবি বা বিএম হসপিটালে স্পেশালিস্ট ডাক্তারের জন্য না আসতে হয়। আমবাসাতে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের 116টি প্রাইমারি হেলথ সেন্টার এবং কমিউনিটি হেলথ সেন্টার প্রতিদিন রিপোর্ট পাঠানোর কাজ শুরু করেছে, যা দেশের মধ্যে অনন্য। মোবাইল ভিত্তিক রেজিস্ট্রেশন সহ ই হসপিটাল সম্পূর্ণভাবে চালু করা হবে। 4,800 কোটি টাকা পর্যন্ত আর্থিকভাবে লাভান্বিত হবে। বর্তমানে ক্ষুদ্র, লঘু ও মাঝারি শিল্প উদ্যোগীরা বন্ধকহীনভাবে 20% ইমার্জেন্সি ঋণ পেতে পারেন। এখন রিজনাল রুরাল ব্যাংকগুলিকেও এর জন্য অনুমতি দেওয়া হয়েছে। এই ঋণ প্রদানের জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জন করতে চলছে। আত্মনির্ভর প্যাকেজের আওতায় বিশেষ করে ব্যবসা এবং ক্ষুদ্র, লঘু ও মাঝারি শিল্প ক্ষেত্রে বন্ধকহীনভাবে 3 লক্ষ কোটি টাকা ঋণ প্রদান করা হবে। এটা তরুণ শিল্প উদ্যোগীদের, তরুণদের শিল্প উদ্যোগের জন্য একটা বড় মাপের সুযোগ সৃষ্টি করেছে। বাঁশ, রাবার, কৃষি ব্যবসা, মাছ ও মাংসের প্যাকেটজাতকরণের ক্ষেত্রে সুবিধা গ্রহণ করতে পারবে। দেশের মধ্যে সর্বপ্রথম
সপ্তম আর্থিক গণনা আমাদের রাজ্যে সম্পন্ন করা হয়েছে। 2013 সালের ষষ্ঠ আর্থিক গণনায় তুলনায় ত্রিপুরার আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2013 সালে ছিল 2,36,773টি। 2019-এ গণনার সময় তা দাঁড়িয়েছে 4,73,873টিতে। 2019 সালে প্রভিশনাল সপ্তম আর্থিক গণনায় 4,73,873টি আর্থিক প্রতিষ্ঠানে 7,72,081 জন কর্মরত রয়েছেন, যেখানে 2013 আর্থিক গণনার কর্মী সংখ্যা ছিল 4,04,024 জন। 2018-19 সাল থেকে এই পর্যন্ত 12,465টি পদ সৃষ্টি করা হয়েছে বা পদ পূরণের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে বিভিন্ন দপ্তরে 9,937টি পদ পূরণ করা হয়েছে বা শূন্যপদ পূরণের প্রক্রিয়া চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য উদ্যোগ হিসাবে আছে আইআর ব্যাটালিয়নে 2014টি পদ, স্কুল শিক্ষা দপ্তরে 1400 জন শিক্ষক, 1100 এসপিও এবং 1118 সংখ্যক পদ গাইন হারনেসে। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে পোর্টালের চালুর পূর্বে চাকরি প্রত্যাশী ছিল 7 লাখের কাছাকাছি। বর্তমানে এই পোর্টালে চাকরির প্রত্যাশীর সংখ্যা 1,96,000। সরকারি বেসরকারি ক্ষেত্রে স্বনির্ভরতার ক্ষেত্রে রাজ্য সরকার কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই ক্ষেত্রে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি ও মেধাভিত্তিক নির্বাচন প্রক্রিয়া চলছে। কোভিড-19 পরিস্থিতিতে 31 ডিসেম্বর 2020 পর্যন্ত চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে 1 বছর ছাড় দেওয়া হয়েছে। রাজ্য সরকার কোভিড-19 এর কারণে রাজ্যে ফিরে আসা ব্যক্তিদের উপযুক্ত কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ইচ্ছুক ব্যক্তিদের স্কিল ম্যাপিং এর মাধ্যমে সেলফ এমপ্লয়মেন্ট, ডেইলি ওয়েজ এমপ্লয়মেন্ট ইন প্রাইভেট সেক্টর, স্কিল ডেভেলপমেন্ট সহায়তা প্রদান করবে। দুস্থ পরিবার বিশেষ করে যুবকদের কর্মসংস্থান করার লক্ষ্যে রাজ্য সরকার নিজস্ব রাজস্ব বৃদ্ধির উপর জোর দিয়েছে। 2017-18 সালে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায়ের পরিমাণ 1422 কোটি টাকা। আশা করা হচ্ছে 2020-21 সালে তা বেড়ে হবে 2439 কোটি টাকা। বার্ষিক বৃদ্ধির হার 23.84%। কৃষিক্ষেত্রে হচ্ছে রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি। আগামী 5 বছরে মুখ্যমন্ত্রী নিশ্চিত সেচ কর্মসূচিতে 61,000 হেক্টর এলাকায় সেচের সুযোগ সম্প্রসারণ পরিকল্পনা রয়েছে। পূর্ত দপ্তরের জল সম্পদ বিভাগ এবং বিভিন্ন দপ্তরের সহযোগিতায় 1,17,764 হেক্টর কৃষি জমিকে সেচের আওতায় আনা হচ্ছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার এবছরের খরিফ মরশুমে ধান ফসলের ক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরাতে নন লোনি কৃষকদের আওতাভুক্তির হার সবচেয়ে বেশি। 15 জুলাই পর্যন্ত গড়ে আওতাভুক্তির হার 80%। কৃষকদের ফসলকে প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত ক্ষতি থেকে রক্ষা করতে 2020-21 খরিফ মরশুমে 2,04,355 জন কৃষককে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে। আত্মনির্ভর ভারত কর্মসূচিতে 70,316 জন কৃষকদের জন্য 226.78 কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হয়েছে এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় এসেছে 2,10,366টি পরিবার ও ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি। তার জন্য ব্যয় হয়েছে 225.89 কোটি টাকা। 3 বছর মেয়াদী শস্য বিচিত্র কর্মসূচিতে 50,000 হেক্টর এলাকায় ভুট্টা, ছোলা, মিলেট ইত্যাদি চাষ করা হবে। কেননা ভুট্টা বেনিফিট কস্টের অনুপাত 1 টাকা লাগতে 2 টাকা 19 পয়সা আসে। মাসকলের 1 টাকা লাগতে 1 টাকা 83 পয়সা আসে এবং মিলেটের ক্ষেত্রে 1 টাকা লাগতে 1 টাকা 88 পয়সা আসে। মানে ধানের চাইতে এই চার ক্ষেত্রে রোজগার বেশি আসে। গুরু ধানের ক্ষেত্রে এই অনুপাত মাত্র 1 টাকা 45 পয়সা। তাছাড়া কৃষকদের
আগ্রহের পরিপ্রেক্ষিতে 1500 হেক্টর জমিতে আখ চাষ করা হবে উন্নততর প্রযুক্তির মাধ্যমে। অর্গানিক চাষের উপর জোর দেওয়া হয়েছে। 2000 হেক্টর জমিতে অর্গানিক চাষ করা হয় এবং 2020-21 অর্থ বছরে আরও 15,000 হেক্টর জমিতে অর্গানিক চাষের পরিকল্পনা রয়েছে। সাথে বাজারজাতকরণের ব্যবস্থাও রয়েছে। 2019 সাল থেকেই রাজ্যিক ফল আনারস বিদেশে এবং দেশের অভ্যন্তরে রপ্তানি করা হচ্ছে। এবছর করোনা পরিস্থিতির রাজ্য সরকারের জনগণের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য গত জুলাই মাসে সপ্তাহে একদিন মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধ প্রকল্পে আনারস ও লেবুর শরবত বিতরণ করা হয়েছে এবং সারা রাজ্যে এর ব্যাপক সাড়া মিলেছে। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা নামে একটি নতুন মেগা প্রকল্পের সূচনা করতে যাচ্ছে। কৃষি, সেচ, হর্টিকালচার, মৎস্য চাষ, পশুপালন প্রভৃতি প্রাইমারি সেক্টর যে সমস্ত প্রকল্প রূপায়িত হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত সমীক্ষা করা হবে এবং তাদেরকে কৃষি, সেচ, হর্টিকালচার, মৎস্য চাষ, পশুপালন ইত্যাদি ক্রিয়াকলাপে সহায়তা করা হবে এবং গ্রামাঞ্চলে বার্ষিক 1,20,000 টাকার কম আয়ের পরিবারদেরকে সাবসিডাইজ লোন দিয়ে এই পুরো সাহায্য করা হবে। MGNREGA 2017-18 সালে রাজ্যের 1,76,00,000 শ্রম দিবস, 2019-20 সালে 3,44,00,000 শ্রম দিবস সৃষ্টি হয়েছে। 2017-18 তুলনায় 2019-20 সালে রেগা শ্রম দিবসের বৃদ্ধির হার 95%। 2019-20 সালে বছরে গড়ে 61 দিনের শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে এবং 12টি অ্যাসপিরেশনাল ব্লকে বছরে গড়ে শ্রম দিবস সৃষ্টির পরিমাণ 82 দিন। 2020-21 সালে 4 কোটি শ্রম দিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 10 আগস্ট পর্যন্ত 1,38,00,000 শ্রম দিবস ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভরতা অর্জন সরকারের অন্যতম দিশা। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা গত 3 বছরে 23,230 জনকে দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 6,000-এর বেশি বেকার যুবক যুবতীর রাজ্য এবং রাজ্যের বাইরে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। রাজ্যে প্রত্যেক পরিবারকে একটি ফ্যামিলি বেনিফিট রিপোর্ট কার্ড দেওয়া হবে। এটা একটা নতুন প্রকল্প। এতে উল্লেখ থাকবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 2018-19 থেকে কি সুবিধা রাজ্যবাসী পেয়েছে। প্রতি পরিবারের জন্য একটি নির্দিষ্ট বেনিফিট কার্ড দেওয়া হবে। স্বনির্ভর ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে রাজ্য সরকার। ডেয়ারি ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য কামধেনু যোজনা চালু করা হয়েছে। শর্টেড সিমেন্ট দিয়ে গাভীর সংখ্যা বাড়ানোর জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং এতে 96% ফিমেল কাবস আসবে। মাছের উৎপাদন বৃদ্ধি এবং মাছ চাষের মাধ্যমে স্বনির্ভরতা সৃষ্টির জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে রাজ্য সরকার। বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের উপর অগ্রাধিকার দেওয়া হচ্ছে। খাঁচায় মাছ চাষ বাড়ানোর জন্য রাজ্য মন্ত্রিসভা একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। ডুম্বুর ও অন্যান্য বড় জলাশয়ে এই পদ্ধতিতে মাছ চাষ বাড়ানোর জন্য ইতিমধ্যে ডুম্বুর জলাশয়ে 1500 খাসা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আত্মনির্ভর ভারত প্যাকেজের অন্তর্গত প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা রাজ্য জলাশয়ের উন্নয়ন ও মাছ চাষ সম্পর্কে 91,82,00,000 টাকার একটি ডিপিআর ভারত সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। রাজ্যকে সবুজায়ন করার লক্ষ্যে ইচ ওয়ান প্ল্যান্ট ওয়ান এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সড়কের দুপাশে সড়ক সৌন্দর্যায়ন এবং বনায়ন করা হয়েছে। 2019-20 অর্থবর্ষে আগরতলা থেকে সাবরুম পর্যন্ত 97.2 কিলোমিটার রাস্তার দুপাশে বনায়ন করা হয়েছে। বন দপ্তরের প্রথম পর্বে রাজ্যের 8টি জায়গা স্মৃতিবন গড়ে তোলার পরিকল্পনা রূপায়ণ করেছে। স্মৃতিবন হলো এমন একটি বনাঞ্চল যেখানে আমাদের পূর্বপুরুষ বা প্রিয়জনের স্মৃতি চারণ করতে পারি। পর্যায়ক্রমে বন দপ্তরের প্রত্যেক ফরেস্ট সাব ডিভিশনে একটি করে স্মৃতিবন চালু করা হবে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সাথে যুক্তদের জীবন জীবিকা মানোন্নয়নের জন্য চেকড্যাম নির্মাণের কাজ মৎস্যদ্বীপে যুক্ত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। 2019-20 অর্থবর্ষে 135টি চেকড্যাম নির্মাণ করা হয়েছে। 2020-21 অর্থবর্ষে 200 চেকড্যাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে বেসরকারি জমি মালিকদের 1 টাকা মূল্যে এবং রাজ্য বা কেন্দ্রীয়
সরকার সহ স্বশাসিত সংস্থার মালিকাদের সরকারি জমিতে প্রতি পলি ব্যাগ চারা গাছ বিনামূল্যে বন দপ্তর বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। আগে পলি ব্যাগ চারার মূল্য নেওয়া হতো 12 টাকা করে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার মাধ্যমে পুরো রাজ্যে প্রায় 1 লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এর আওতায় ট্রেড লাইসেন্স, জিএসটি, রেজিস্ট্রেশন, সাবসিডাইজড লোন, ইন্স্যুরেন্সের প্রথম কিস্তি সর্বোচ্চ 1000 টাকা, কেন্দ্রীয় প্রকল্পে 3000 টাকা পেনশন এবং তার অবর্তমানে 1500 টাকা ফ্যামিলি পেনশন দেওয়া হবে। এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। এর ফলে 5 লক্ষ লোক উপকৃত হবে। বিশেষ ক্ষুদ্র সুবিধা প্রকল্পে প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর নিধি যোজনায় কার্যকরী মূলধনের জন্য 10,000 টাকা পর্যন্ত সহজ কিস্তিতে ঋণ দেওয়া হবে। ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি টুডা আগরতলা শহরের সামগ্রিক উন্নয়নের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আগরতলার পুরনো জেলখানার জায়গায় একটি আইটি পার্ক সহ টাউনশিপ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই প্রকল্প 11 তলা বিশিষ্ট হাইরাইজ বিল্ডিং গড়ে উঠবে, যাতে থাকবে 420টি অত্যাধুনিক ফ্ল্যাট, আইটি পার্ক, কমার্শিয়াল কমপ্লেক্স। এতে ভূকম্প প্রতিরোধক নাগরিক পরিষেবা সুবিধা, পার্কিং ইত্যাদি ব্যবস্থা থাকবে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম সপ্তাহে অনলাইনে বুকিংয়ের কাজ শুরু হচ্ছে। এছাড়া বিবেকানন্দ মার্কেট, কুঞ্জবন ও নন্দননগরে 3টি জায়গায় হাইরাইজ বিল্ডিংয়ের মোট 665টি ফ্ল্যাট তৈরি করা হবে। 2টি ক্ষেত্রে ইতিমধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রামনগর এলাকায় সাধারণ লোকেদের জন্য লাইট হাউস সাবসিডাইজ স্কিমে 1000 ফ্ল্যাট তৈরি করা হবে। ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রোগ্রাম 2F এর মাধ্যমে শহর এলাকার গরিব অদক্ষ শ্রমিকদের বছরে 50 দিনের কাজের সুযোগ দেওয়া হয়ে থাকে। কেন্দ্রীয় সরকার এবছরে 1 এপ্রিল থেকে এমজিএন রেগার দৈনিক মজুরির হার বৃদ্ধি করেছে। ফলে এর সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য সরকার 2F এ দৈনিক মজুরির হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে 2F এর কাজের শ্রমিকদের দৈনিক মজুরি হবে 185 টাকা, আগে ছিল 177 টাকা। বিগত 20 বছর যাবৎ আগরতলা শহরে অল্প বৃষ্টিতে জলবন্দী অবস্থায় থাকতে হতো। এই সরকার আসার পর এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে অনেকাংশেই সক্ষম হয়েছে। আগরতলা স্মার্ট সিটি লিমিটেড কাজকর্ম সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে চালু করা হয়েছে। এতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কাজে ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণ ও শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং শহরের বন্যা পরিস্থিতির নজরদারি ইত্যাদিতে সুবিধা হচ্ছে। জাতীয় স্তরে আগরতলা শহর স্মার্ট সিটিগুলির মধ্যে র্যাঙ্কিংয়ে গত বছরের তুলনায় 78 থেকে এবছর 55তম স্থানে এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থানে রয়েছে। রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছে পূর্ত দপ্তর। 2019-20 অর্থ বছরে স্টেট প্ল্যানে 175 কিমি রাস্তা, 11টি আরসিসি ব্রিজ, 27টি সিসি বক্স কালভার্ট নির্মাণ করা। 2019-20 অর্থ বছরে 1531 কিমি রাস্তা মেরামত করা হয়েছে। চলতি বছরে 32টিরও বেশি সংস্কার আনা হয়েছে, যাতে উন্নত পঠন পাঠনের সুফল পাওয়া যায়। এই প্রথম রাজ্যে এনসিইআরটি পাঠ্যক্রম চালু হয়েছে। 30,000 শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পঠন পাঠনের মান উন্নত করতে নতুন দিশা প্রকল্প চালু করা হয়েছে। মাধ্যমিকে 30 জন কৃতি ছাত্রছাত্রীদের ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য সুপার 30 প্রকল্পে রাজ্যে তাদের পছন্দ মতো জায়গা বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের 20টি সরকারি বিদ্যালয়কে সিবিএসই বোর্ডের অধীনে নিয়ে আসা হয়েছে। রাজ্যের ইতিহাসে এটি একটি অন্যতম সাফল্য। প্রতি বছর চিফ মিনিস্টার মেরিট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স দেওয়া হচ্ছে মেধাবী ছাত্রছাত্রীদের। শিক্ষা দর্পণ মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ, রিপোর্টিং, সার্ভে, ডিসিশন মেকিং ইত্যাদি কাজের জন্য এডুকেশন ইন্টেলিজেন্স সিস্টেম গড়ে তোলা হয়েছে। বিদ্যালয়গুলিতে তথ্য প্রযুক্তি পরিকাঠামো বৃদ্ধি করার জন্য 253টি বিদ্যালয়ে 400টি ল্যাপটপ কেনার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। সরকারি অনুদানপ্রাপ্ত প্রাইভেট স্কুলগুলিতে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে
বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যের মেধাবী ছেলে মেয়েদের সর্বভারতীয় স্তরের আইএস পরীক্ষা সাফল্য অর্জনের লক্ষ্যে উৎসাহিত করার জন্য লক্ষ্য নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। রাজ্যের 22টি জেনারেল ডিগ্রি কলেজের স্বচ্ছ ও সমস্যামুক্ত ও সহজেই ভর্তি করতে অনলাইন প্রক্রিয়া চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরে এছাড়া পলিটেকনিক ইনস্টিটিউশনগুলিতে ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষা দেওয়া হবে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কাউন্সেলিংয়ে অনলাইন করা হবে। 2022 সালের মধ্যে প্রতিটি পরিবারে পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে রাজ্য সরকার অটল জলধারা প্রকল্প রূপায়ণ করেছে। এই প্রকল্পে বিনামূল্যে পানীয় জলের পাইপলাইন সংযোগ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই পর্যন্ত 1,78,923টি পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। 2020-21 সালে এই প্রকল্পে 3,31,573টি পরিবারে জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শহরাঞ্চলে জল সুরক্ষা নিশ্চিত করতে ত্রিপুরা জল বোর্ড গঠন করা হয়েছে। এই এজেন্সিটি এই লক্ষ্যে অর্জনে সুস্পষ্ট ভূমিকা এবং দায়বদ্ধতা সহ সমর্পিত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সুযোগ্য নেতৃত্বে রাজ্যে হীরা মডেল কর্মসূচিতে এগিয়ে চলেছে। যোগাযোগ ও সংযোগ ক্ষেত্রে এই অগ্রযাত্রায় রাজ্যে আরেক ধাপ হীরা প্লাস করে এগিয়ে যাচ্ছে। রাজ্যের লাইফলাইন বলতে এতদিন শুধুমাত্র চোরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত জাতীয় সড়ককেই বোঝাত। বর্তমানে 7টি লাইফলাইন বাস্তবায়িত হবে। অন্য বিকল্প জাতীয় সড়ক হবে কুমারঘাট থেকে খোয়াই হয়ে আগরতলা পর্যন্ত। রেল সংযোগ সাবরুম পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। আগরতলা থেকে বাংলাদেশ আখাউড়া পর্যন্ত আরও একটি রেল সংযোগের কাজ চলছে। বিমান যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে রাজ্য দেশের অন্যান্য প্রধান শহরের সঙ্গে যুক্ত হয়েছে। চট্টগ্রাম থেকে আখাউড়া পর্যন্ত ট্রায়াল রান হয়েছে। শ্রীমন্তপুর জেটির সঙ্গে জলপথে আরেকটি ট্রায়াল রান হবে। হাইওয়ে আগরতলা সাবরুম জাতীয় সড়কের কাজ সম্পূর্ণ হওয়ার পর অন্য জাতীয় সড়কের অংশ বিশেষের কাজগুলোই এগিয়ে চলেছে অথবা টেন্ডার পর্যায়ে রয়েছে বা সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে রাজ্যের সঙ্গে আসাম মিজোরামের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। এখন পর্যন্ত জাতীয় সড়কের নির্মাণে 3,193 কোটি টাকার আর্থিক অনুমোদন পাওয়া গেছে। এর মধ্যে 2,000 কোটি টাকার কাজের টেন্ডার দেওয়া হয়েছে। হাইওয়ে সেক্টরে এত বিপুল পরিমাণ অর্থের নিয়োগ এর আগে আর কখনো ত্রিপুরাতে হয়নি। হাইওয়ে আইটি সেক্টরে ফাইবার অপটিক নেটওয়ার্কের মাধ্যমে পঞ্চায়েত স্তর পর্যন্ত সংযোগের ক্ষেত্রে রাজ্য দ্রুত অগ্রণী ভূমিকা নিয়েছে, যাতে রাজ্যের প্রতিটি প্রান্তে ব্রডব্যান্ড কানেক্টিভিটির মাধ্যমে ইন্টারনেট সার্ভিস পৌঁছে যায়। একই সাথে নাগরিকদের পরিষেবা প্রদানের কাজ বহুগুণ বেড়ে গেছে। এখন পর্যন্ত আমার জানা মতে 80টি পরিষেবা দেওয়া হচ্ছে, যা বাস্তবিকভাবে আরও বেশি হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল স্ট্যাম্পিং, চালান, অফিস, ডিস্ট্রিক্ট, মিউনিসিপ্যালিটি, নাম, টেন্ডার, পিডিএস, গ্রাস ইত্যাদি। এই পরিষেবাগুলি নাগরিকদের পরিষেবা প্রদানের সুবিধা ও স্বচ্ছতার উন্নতি ঘটিয়েছে। ইলেকট্রিক প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি ব্যবস্থাগুলি সর্বসাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করে চলছে। সময় মতো নাগরিকদের পরিষেবা প্রদানের জন্য রাইট টু সার্ভিস অ্যাক্ট প্রণয়ন করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তার মানে যে কোনো কাজ রাজ্য সরকার হাতে নেবে তো সময়ের মধ্যে সেই কাজ শেষ করতে হবে। রেলওয়ে আগরতলা থেকে সাবরুম পর্যন্ত রেল সংযোগ চালু হওয়ার পর এখন ধর্মনগর কুমারঘাট থেকে খোয়াই আগরতলা হয়ে বিলুনিয়া পর্যন্ত আরেকটি বিকল্প রেল লাইন সংযোগের জন্য সমীক্ষার কাজ চলছে। কৈলাসহর ধর্মনগর 75 রেল লাইন সম্প্রসারণ অনুমোদনের জন্য 750 কোটি টাকা ডিপিআর প্রস্তুত করা হয়েছে। আগরতলা আখাউড়া রেল লাইন স্থাপনের কাজ পুরোদমে এগিয়ে চলছে। রাজ্যে বর্তমানে রাজধানী এক্সপ্রেস সহ 5টি সুপার এক্সপ্রেস, ডেমো এবং লোকাল ট্রেন চালু আছে। ব্যবসায়ীদের স্বল্প পরিমাণ পণ্য পরিবহনের সুবিধার্থে ভারতীয় রেলওয়ে ব্যাপারমালা এক্সপ্রেস চালিয়েছে, যা মাত্র 68 ঘন্টায় দিল্লি থেকে রাজ্যে পৌঁছে গেছে
আগে পৌঁছতো সময় লাগতো 120 ঘন্টা। এয়ারওয়েজ এখন পর্যন্ত 18টি ফ্লাইট সার্ভিস প্রতিদিন আগরতলাকে দেশের অন্যান্য শহরের সঙ্গে যুক্ত রেখেছে। পূর্বোত্তরের মধ্যে এখন আগরতলা এমবিবি বিমানবন্দর হচ্ছে দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। নতুন এয়ার টার্মিনালের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। হীরা প্লাস হাইওয়ে রেলওয়ে এয়ারওয়েজের সাথে নতুন সংযোগ হয়েছে ওয়াটারওয়েজ বা জলপথে। এসওপি নির্ধারিত হওয়ার পর বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে আখাউড়া আইসিপি পর্যন্ত কার্গো ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। আগে আসাম আগরতলা সড়কপথে প্রায় 1600 কিলোমিটার পথ অতিক্রম করে পণ্য পরিবহন হতো, কিন্তু এখন হলদিয়া থেকে চট্টগ্রাম হয়ে পণ্য পরিবহন করতে এই দূরত্ব কমে দাঁড়িয়েছে মাত্র 600 কিলোমিটার। এই প্রথম উল্টো দিকে অর্থাৎ আগরতলা থেকে আসামে পণ্য সামগ্রী পাঠানো হয়েছে। এই অভূতপূর্ব উদ্যোগ রাজ্যবাসী তথা যুব সমাজের কাছে ব্যবসা ও লজিস্টিক সংক্রান্ত সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে। আমি রাজ্যবাসীর কাছে আহ্বান রাখছি দেশ গঠনে নিজেকে নিয়োজিত করার জন্য। সাবরুমে ফেনী নদীর উপর সেতু নির্মাণের কাজ আগামী ডিসেম্বর মাসে মধ্যে সম্পন্ন হতে চলছে। সেই সেতু নির্মিত হলে সাবরুম থেকে চট্টগ্রামের দূরত্ব কমে দাঁড়াবে মাত্র 60 কিলোমিটার। গোমতী ও মেঘনা নদীর মাধ্যমে আন্তর্জাতিক প্রোটোকল রুট ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। শীঘ্রই সীমান্তপুর জেটিতে পণ্যবাহী বার্জ আসবে এবং এর ফলে জলপথে দেশের ভূখণ্ডের সঙ্গে রাজ্যের সরাসরি সংযোগ ঘটবে। এই জলপথের মাধ্যমে আসা পণ্য সামগ্রী সরাসরি সংযোগ ঘটবে। এই জলপথের মাধ্যমে আসা পণ্য সামগ্রী ত্রিপুরা হয়ে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে পৌঁছানোর এমন সময়ের অপেক্ষা মাত্র। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে লজিস্টিক হাবে পরিণত হবে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন করবে। রাজ্যে 2019-20 সালে এবং চলতি 2020-21 সালে মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে। 2017-18 সালে মাথাপিছু আয় 1,04,444 টাকা থেকে বেড়ে 2019-20 সালে হয়েছে 1,23,630 টাকা। ফলে বিগত 2 বছরে গড়ে বার্ষিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে 11.54%, যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বেশি। 2017-18 সালে রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ জিএসডিপি 43,688 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 2019-20 সালে 55,358 কোটি টাকা। আইনি নথিপত্র ছাড়াই বর্গাদার ভূমিহীন কৃষকদের আর্থিক সহায়তার জন্য মুখ্যমন্ত্রী বর্গাদার ভূমিহীন কৃষকদের সহায়তা প্রকল্প নামে একটি নতুন স্কিম চালু করা হবে। এই লক্ষ্যে রাজ্যেই প্রথম নাবার্ড ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সাথে মৌ স্বাক্ষর হয়েছে। 10,000 জয়েন্ট লাইবিলিটি গ্রুপে সংযোগ সৃষ্টির মাধ্যমে 50,000 বর্গাদারকে আর্থিক সহায়তা দেবে। মানে 50,000 পরিবার, গরিব যে বর্গাদার পরিবার, ভূমিহীন পরিবার, তাদের জীবনমান উন্নয়ন হবে। सन्मानो भारत तेवेशा बसवानो। বসনের সালামি রেখা প্যারেড।
আজকের প্যারেড কমান্ডার মিস সরস্বতী প্লাটুন নেতৃত্বে ফরেস্টার ধ্রুব দাস। এরপরেই রয়েছে আজকের প্যারেডে অংশগ্রহণকারী অন্তিম প্লাটুন হোমগার্ড প্লাটুন নেতৃত্বে